আপনি আইপিএল এর অকশন দেখেছেন, যেখানে কোটি কোটি টাকায় ক্রিকেটারদের কেনা বেচা হয়। কিন্তু জানেন কি, খোদ কলকাতার বুকে আজও রয়েছে এমন একটি অকশন হাউস যেখানে আপনি নিজেই নিজের জিনিস নিলামে তুলতে পারবেন। আবার নিলামে অংশ নিয়ে কিনেও নিতে পারেন শতবর্ষের ইতিহাস বয়ে চলা দুর্লভ সমস্ত জিনিস। নমস্কার, আমি অভ্রনীল, আর আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে আপনাদের নিয়ে চলেছি কলকাতার এক বিস্তৃত অথচ জীবন্ত ইতিহাসের কাছে। এশিয়ার প্রাচীনতম এবং কলকাতার একমাত্র সক্রিয় অকশন হাউস রাসেল এক্সচেঞ্জ। ঝাঁ চকচকে পার্ক স্ট্রিটের আলো ঝলমলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক টুকরো ঔপনিবেশিক কলকাতা। বাইরে থেকে দেখলে হয়তো বিশেষ কিছু মনে হবে না, কিন্তু দরজার সামনে কাঠের বোর্ডে লেখা অকশন ডান হেয়ার, আর সেই দরজা পেরোলেই যেন টাইম মেশিনে চড়ে ফিরে যাওয়া যায় 70-80 বছর আগের ক্যালকাটায়। এই অকশন হাউসের ইতিহাস শুরু হয়েছিল 1940 সালে। বেরেলির বাসিন্দা আব্দুল মজিদ গড়ে তোলেন তৎকালীন ক্যালকাটার বুকে এই নিলাম ঘর। তবে ব্যবসাটি তিনি একা শুরু করেননি। তিনি এবং তার অংশীদার অমৃতলাল রাসেল নামের এক ব্রিটিশ ব্যক্তির কাছ থেকে এই ব্যবসাটিকে কিনে নেন। বর্তমানে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটির দায়িত্ব সামলাচ্ছেন আব্দুল মজিদের তৃতীয় প্রজন্ম, দুই ভাই এরশাদ সেলিম এবং আনোয়ার সেলিম এবং তাদের বোন সারেপ্রাজ বেগম। কিন্তু প্রশ্ন হলো, কলকাতায় হঠাৎ একটা অকশন হাউসের প্রয়োজন পড়লো কেন? সেটা বুঝতে হলে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন যুদ্ধের আগুনে জ্বলছে গোটা বিশ্ব। ভারতও সেই যুদ্ধের অংশ। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে অর্থনীতিতে। সেই সময় কলকাতার ধনী ও অভিজাত মহলের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে আব্দুল মজিদ একটি বিষয় লক্ষ্য করেন। কি? যে ইংরেজদের ব্যবহৃত ফার্নিচার, সাজসজ্জার জিনিসপত্র এবং বিলাসবহুল সামগ্রীর প্রতি ভারতীয়দের প্রবল আকর্ষণ একটা ছিল, কিন্তু সেগুলোর দাম ছিল একদম নাগালের, মানে মধ্যবিত্তের নাগালেরও বাইরে। অন্যদিকে ব্রিটিশ অফিসার ও সাহেবেরা বদলি বা অবসরের কারণে কলকাতা ছেড়ে চলে যাচ্ছিলেন, আর তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল বিশাল বিশাল সমস্ত তাদের আসবাবপত্র ও তাদের আরো অন্যান্য সংগ্রহ। এই পরিস্থিতি থেকেই আব্দুল মজিদের মাথায় আসে এক অভিনব ব্যবসার ভাবনা। তিনি রাসেল স্ট্রিটে দোকান খুলে ইংরেজদের কাছ থেকে খুব কম দামে কিনতে শুরু করেন বিশাল বিশাল সব পিয়ানো, ঝাল লণ্ঠন, শ্বেত পাথরের টেবিল, নরম গালিচা এবং নানা মূল্যবান জিনিসপত্র সব ব্রিটিশদের থেকে। দোকানে আসতে শুরু করে ভেনিশিয়ান ও বোহেমিয়ান গ্লাসের সামগ্রী, শত সুমার টি সেট, আজকের দিনে প্রায় যেগুলো দুষ্প্রাপ্য, ইংল্যান্ডের রয়্যাল ডাল্টন বোন চায়না, জার্মানির রোসেলথাল চায়না এবং নারিটাকের পোর্সেলিনের সংগ্রহ। ভাবতে পারছেন কত দামি? তারপর এলো 1947, দেশ স্বাধীন হলো, আর ইংরেজরা দলে দলে ভারত ছাড়তে শুরু করলেন। ফলে রাসেল এক্সচেঞ্জে যেন বন্যা বয়ে গেল দুর্লভ জিনিসপত্রে। এতদিন সাহেবদের আনাগোনার জন্য সাধারণ মানুষ এই দোকানের কাছাকাছি আসতেই যেন ভয় পেতেন, কিন্তু স্বাধীনতার পরে সেই স্বপ্নের জিনিসগুলো নিজেদের ঘরে আনার সুযোগ পেয়ে তারা ঝাঁপিয়ে পড়লেন নিলামে। প্রতি রবিবার নিয়ম করে বসত নিলাম। রাসেল স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত লেগে যেত দামি গাড়ির লাইন। দোকানের বাইরে অপেক্ষা করত কুলিদের দল। কেন? নিলামে জেতা জিনিস প্রতিদ্বন্দ্বীর হাত থেকে ছিনিয়ে নিয়ে বিজয়ীর মতো বেরিয়ে আসতেন সমস্ত বড় বড় বাবুরা। অনেক সময় শুধুমাত্র অহংকারের কারণেই সাধারণ জিনিসপত্রের দাম হয়ে যেত আকাশ ছোঁয়া, এতটাই ছিল তাদের ইগো। আর সেই লাভের পুরো ফায়দা তুলত অকশন হাউস। কুলিরা কি করত? কুলিরা সেই জিনিস পৌঁছে দিত কলকাতার জমিদার বাড়িতে, কখনো আবার স্টেশনে বাবুরা সেগুলো নিয়ে চলে যেতেন। সেখান থেকে ট্রেনে চড়ে সেই সব সামগ্রী পৌঁছে যেত বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার কিংবা দার্জিলিংয়ে। তবে আজকের রাসেল এক্সচেঞ্জ আর সেই সোনালী দিনের রাসেল এক্সচেঞ্জ যার কথা বললাম আমি, সেটা কিন্তু একদম আর এক নয়। জৌলস অনেকটাই ম্লান হয়েছে বর্তমানে, কিন্তু এখনো প্রতি রবিবার নিলাম হয়। আজও আপনি নিজে চাইলে নিজের জিনিস এখানে নিলামে তুলতেই পারেন। আবার নিলামে নিজে আপনারা এসে অংশ নিতে পারেন, অংশ নিয়ে কিনতেও পারেন নানা দুর্লভ সংগ্রহযোগ্য সামগ্রী। রাসেল এক্সচেঞ্জ সেই লেনদেন থেকে শুধুমাত্র তাদের কমিশনটুকুকে নিয়ে নেয়।
এদিকে কলকাতার একের পর এক ঐতিহাসিক অকশন হাউস সময়ের স্রোতে কিন্তু হারিয়ে গেছে। আগে বেশ কয়েকটি অকশন হাউস এই কলকাতাতেই ছিল। আফিম নিলামের জন্য বিখ্যাত ছিল ম্যাকেনজি লয়াল অ্যান্ড কোম্পানি, যা বন্ধ হয়ে যায় বহু বছর আগে। তারপর একে একে হারিয়ে যায় ডালহৌসি এক্সচেঞ্জ, চৌরঙ্গি সেলস ব্যুরো প্রাইভেট লিমিটেড, ভিক্টর ব্রাদার্স, বিখ্যাত ভিক্টর ব্রাদার্স এবং স্টেইনার অ্যান্ড কোম্পানি দের মতো নামি নামি সব নিলামঘর, যা কিন্তু ঝাঁপ বন্ধ হয়ে গেছে। রাসেল স্ট্রিটের সুমন এক্সচেঞ্জ এবং মডার্ন এক্সচেঞ্জ অনেক পরে, মানে এটার অনেক পরে তৈরি হলেও নিয়মিত নিলাম বহুদিন আগেই তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। আজ সেই ঐতিহ্যের শেষ প্রতিনিধি হয়ে টিকে আছে শুধুমাত্র রাসেল এক্সচেঞ্জ। শুধু সংগ্রাহকরাই নন, চলচ্চিত্র নির্মাতারাও এই দোকানের কিন্তু নিয়মিত খদ্দের ছিলেন। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক মিস্টার সত্যজিৎ রে ঘন্টার পর ঘন্টা এখানে বসে পছন্দের জিনিস খুঁজে বার করতেন। ঋতুপর্ণ ঘোষ তার বিখ্যাত সিনেমা চোখের বালি এবং রেনকোট ছবির জন্য এই দোকান থেকে কিন্তু সংগ্রহ করেছিলেন তার সিনেমার প্রয়োজনীয় নানা সামগ্রী। তবে একটা বিষয় জানা খুব জরুরি, রাসেল এক্সচেঞ্জে বিক্রি হওয়া অধিকাংশ জিনিসই কিন্তু পিরিয়ড পিস। এগুলিকে অ্যান্টিক বলা যায় না এখন, কারণ কোনো জিনিসকে প্রকৃত অ্যান্টিক হতে হলে তার বয়স কমপক্ষে 100 বছর হতে হয়। সেই ধরনের অ্যান্টিক সামগ্রী এখানে বর্তমানে আর বিক্রি করা কিন্তু হয় না বা নিলামে তোলা হয় না। রাসেল এক্সচেঞ্জের ইতিহাস, ব্যবসা এবং দুই ভাইয়ের সম্পর্ককে কেন্দ্র করে ব্রিটিশ তথ্যচিত্র নির্মাতা এডওয়ার্ড ওয়েলস তৈরি করেন দ্য অকশন হাউস, এ টেল অফ টু ব্রাদার্স নামের একটি তথ্যচিত্র। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সেই ছবি এই রাসেল ব্রাদার্সদেরকে নিয়ে। আর একটি মজার ঘটনা বলেই আজকের এই ভিডিও ফান্ডা শেষ করছি। 2004 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি যাওয়ার পর সিবিআই পর্যন্ত হানা দিয়েছিল এই রাসেল এক্সচেঞ্জে। তাদের সন্দেহ ছিল হয়তো চুরি যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল এখানে নিলামে উঠলেও উঠতে পারে, যদিও বাস্তবে সেই সম্ভাবনা প্রায় ছিলই না। তবুও ঘটনাটি প্রমাণ করে যে দেশের সবচেয়ে আলোচিত চুরির তদন্তে উঠে এসেছিল বর্তমান সময়ের এশিয়ার পুরনো এই অকশন হাউসের নাম। কলকাতার বুকে আজও ইতিহাস নিঃশব্দে বেঁচে আছে, যেখানে প্রতি রবিবার হাত বদল হয় শুধু পুরনো আসবাব নয়, হাত বদল হয় স্মৃতি, সময় আর হারিয়ে যাওয়া এক ক্যালকাটার। নমস্কার, আমি অভ্রনীল, আপনারা শুনলেন ফান্ডামেন্টাল অভ্রনীল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও।